দিন ট্র্যাজেডির পর প্রশ্নের মুখে রাজধানীর বহু বেসরকারি হাসপাতাল মানা হচ্ছে না বিল্ডিং কোড। শিশু মৃত্যুর আইনি দিক খতিয়ে দেখছে কমিটি, বুধবার প্রতিবেদন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামেসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। আজ থেকে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ, স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। আমের প্রকোপে কাবুপ্রাপ্ত বয়স্করাও কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত, জটিলতা হলে কালক্ষেপণ না করার পরামর্শ। মতিঝিলে দিনভর উত্তাপ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গ্রাহকদের ব্যানারে অবস্থান, সরিয়ে দিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, জল কামান প্রয়োগ। এবং চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ। ধানমন্ডিতে নামাজি জানাজা, আজ ভোলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন। দেখছিলেন শিরোনাম, প্রবাস সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। দিন ট্র্যাজেডির পর নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্নের মুখে এখন রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতাল। সরকার ও প্রশাসনের তৎপরতায় জানা গেছে হাসপাতালটিতে মানা হয়নি বিল্ডিং কোড ও অস্বাস্থ্যকর পরিবেশে দেয়া হতো চিকিৎসা সেবা। 3 বছর ধরে ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে দিন হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর ও রাজুককে ম্যানেজ করেই চলছে এসব হাসপাতালের কার্যক্রম। এখনই নজরদারির আওতায় না আনলে আরো বড় দুর্ঘটনার শঙ্কা তাদের। মাসুদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর মগবাজারের দিন হাসপাতাল। সরু গলিতে কয়েকটি ভবন জোড়া দিয়ে গড়ে ওঠা হাসপাতালটির পরিচিতি কম খরচে প্রসূতি ও নবজাতকের চিকিৎসা সেবার। কিন্তু 27 মে 6 নবজাতকের রহস্যজনক মৃত্যুর পর স্বাস্থ্য অধিদপ্তর গঠন করে তদন্ত কমিটি। এখন পর্যন্ত হাসপাতালের পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা, এসি বন্ধ রাখা আর অনুমোদনহীন বেকারি স্থাপন সহ বেশ কিছু অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। দিন ট্র্যাজেডির পর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও। যারা সাধারণ জনগণ, আমরা আসলে এক প্রকার জিম্বি। আমরা একটা পেশেন্ট নিয়ে যেখানে যাই শুধু টাকা, যে হাসপাতালে যাই টাকা ছাড়া কিছু বোঝে না। বাচ্চা থেকে শুরু করে বড়দের সবাই হসপিটালের নাম শুনে আসলে এটা একটা আতঙ্কের বিষয়। প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালে আমাদের কাছে মনে হয় যে ব্যবসায়িক প্রতিষ্ঠান একটু বেশি আর হাসপাতাল একটু কম। লাইসেন্স নবায়নের সত্যি বলা আছে, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি লাগালেও ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। পুরনো ভবনে স্থাপন করা যাবে না পোস্ট অপারেটিভ ওয়ার্ড। এসব হাসপাতালে লাইসেন্স দেয় দুর্ঘটনার দায় স্বাস্থ্য অধিদপ্তরেরও বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসি বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, এর ভেন্টিলেশনটা কীরকম হবে, ইলেকট্রিফিকেশনটা ঠিক আছে কিনা অধিদপ্তর দেখেছে। তারা কিন্তু এটা ওকে করেছে। তারা কি কোনো এটার ব্যাপারে কোনোদিন আপত্তি করেছে? ফল্ট কিন্তু তারা এটাকে কোনো পয়েন্টেড করে নেই। অ্যাট দি সেম টাইম ওখানকার যে সাপোর্টিং ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং, তারাও কিন্তু এটা দেখেনি। 2019 সালে দিন হাসপাতাল ভবনকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাবদ্ধ করে ফায়ার সার্ভিস। আর 3 বছর ধরে ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে হাসপাতালটি। আছে বিল্ডিং কোড না মানার অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু দিন নয়, এমন আরও জনপ্রিয় হাসপাতালও চলছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ম্যানেজ করেই। হাসপাতালের কোন রুমগুলোতে কী ধরনের এয়ার কোয়ালিটি থাকবে সেটা কিন্তু আমাদের বিল্ডিং কোডে কিন্তু আছে, কিন্তু আমাদের সেটা নিয়মিত তদারকিটা হচ্ছে না। তদারকিটা হাসপাতাল কর্তৃপক্ষকেও করতে হবে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু টাইম টু টাইম এটার মনিটরিংটা দরকার। সেই মনিটরিংটা অনেক সময় হয় না, আবার অনেক সময় দেখা যায় যে দুর্বল হাসপাতালগুলো তারা বিভিন্ন কর্তৃপক্ষকে ম্যানেজ করার চেষ্টা করে। রাজুকের সার্টিফিকেশন ঠিকমতো থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পূর্ত মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে তাহলে তো আমাদের জীবন নিরাপদ হয়ে যাওয়ার কথা। এদিকে আমাদের রাষ্ট্রে এখন খেয়াল করা দরকার। হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ সেক্টরকে সর্বোচ্চ নজরদারির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করা হয়েছে। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী। তদন্ত হবে, 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। আমরা কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি ওনাকে অবহিত করেছি।
ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়ার উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হয় অভিযোগ গঠনের শুনানি। আজ থেকে প্রতিদিন মামলার সাক্ষ্য গ্রহণ বলে জানান আইনজীবীরা। স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির নজির করতে চায় রাষ্ট্রপক্ষ। 19 মে সকাল 9:30 থেকে দুপুর 12:15 এই সময়ের মধ্যে নির্মমভাবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করে সোহেল রানা, যা প্রতিবেশীদের কাছে তখনই স্বীকার করে সোহেলের স্ত্রী স্বপ্না। এসব তথ্য উঠে এসেছে মামলার চার্জশিটে। সোমবার সম্পূর্ণ চার্জশিট ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন সোহেল ও স্বপ্না। জোরালো কণ্ঠে স্ত্রীকে নির্দোষ দাবি করে সোহেল। রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান, ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। রামিসা হত্যা মামলার বিচার কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। বিচার শুরুর পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ। দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, তড়িঘড়ি করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়েছে। অপরাধের কোনো প্রত্যক্ষদর্শীও দেখাতে পারেনি পুলিশ, তাই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আপত্তি জানান তিনি। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। কোনো বিলম্ব ছাড়াই প্রতিদিন রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলবে বলে জানান আইনজীবীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাগুরায় আলোচিত আসিয়াকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির রায় হলেও বছর ধরে হাইকোর্টে ঝুলছে ডেথ রেফারেন্স। বিচারিক আদালতে দ্রুত রায় হলেও সেই রায় কার্যকর হবে কবে তা জানে না কেউ। এসব চাঞ্চল্যকর মামলার ক্ষেত্রে আসছে আলাদা বেঞ্চ গঠনের পরামর্শ। মাগুরায় বোনের শ্বশুরের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিলেন শিশু আসিয়া। সেই ঘটনায় বিচারের দাবিতে একসময় ফুঁসে উঠেছিল পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ সর্বত্র ছিল ক্ষোভ আর কান্না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আলোচনার বাইরে চলে গেছে সেই ঘটনাও। ছোট আসিয়ার ধর্ষক হিটু শেখ ফাঁসির দণ্ড পেলেও 1 বছর ধরে কারাগারেই কাটছে তার। হিটু তেমন বিচারিলে না, হিটু সাল পাল ঘুরিয়ে বেড়াচ্ছে। আমার কোল খালি করে সে তারা তো দুধি মাছে খাইয়ে বেড়াচ্ছে। শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর 4 দিন পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়। রায় ঘোষণা এবং ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানোর 1 বছর পূর্ণ হলেও পরবর্তী অগ্রগতি নেই। কবে হবে সাজা কার্যকর তাও অজানা। এমন সব চাঞ্চল্যকর মামলার সাজা যখন বছরের পর বছর আটকে থাকে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে বিচার প্রক্রিয়ার এই ধীরগতিতে কি আস্থা হারাচ্ছে মানুষ। আসিয়া হত্যা মামলাটা যেমন 1.5 মাসে বিচার শেষ হলো, হাইকোর্টে তো 1 বছর ধরে এখনো শুনানি শুরু হয় নাই। রামিসা হত্যা মামলা শেষ হয়েছে, এখন সরকারের বিশেষ তৎপরতায় যদি বিচারটা দ্রুত হয় হাইকোর্টে এসে, এবং তারপরেও কিন্তু অ্যাপিলেট ডিভিশনের যে ফোরামটা সেটা আসামি চাইলে তো আপনি মানা করতে পারবেন না। হাইকোর্টে অনেক ডেথ পেনাল্টি মামলা পেন্ডিং আছে। ডেথ পেনাল্টিগুলো শুনানি হয় বছরের সিরিয়াল অনুসারে, অর্থাৎ আগের বছরের ডেথ পেনাল্টিগুলো আগে শুনানি হয়, পরেরগুলো পরে হয়। সেই ক্ষেত্রে এখন আমরা প্রায় 4-5 বছরের মতো একটা ব্যাকলগসের মধ্যে আছি। চাঞ্চল্যকর এসব মামলার বিচার কার্যকর হতে যুগের পর যুগ লেগে যাওয়ার পেছনে আইনি জটিলতা কাটাতে আলাদা বেঞ্চ গঠনের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। চিফ জাস্টিস একটা বেঞ্চ গঠন করে দিতে পারেন, অথবা প্রসিকিউশন চিফ জাস্টিসরে আবেদন করতে পারেন যে আমাদের এইটা বেশি সেনসিটিভ মামলা এবং এই মামলাটার মাধ্যমে আমরা সোসাইটিতে একটা মেসেজ দিতে চাই। শুধু আলোড়ন সৃষ্টি করা ঘটনা নয়, সবার জন্য সমান আইন নিশ্চিত করা তাগিদ আইনজীবীদের। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে গ্রাহকদের ব্যানারে বিক্ষোভ হয়েছে মতিঝিলে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যানের নিয়োগে ব্যাংকটি আস্থার সংকটে পড়বে। ঈদের পর প্রথম কর্মদিবসে উত্তপ্ত মতিঝিলের ব্যাংকপাড়া। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকদের ব্যানারে বিক্ষোভ ছত্রভঙ্গ হয় পুলিশের টিয়ার শেল ও জলকামানে। বিক্ষোভকারীদের অভিযোগ, খুরশিদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। তার নিয়োগে ব্যাংকটি আস্থার সংকটে পড়বে বলে দাবি তাদের। আমরা আমাদের টাকা পয়সা এখনো রাখছিলাম ব্যাংকে। আমাদের মূল দাবিটা হলো যাতে এসএলএমের গ্রুপের কেউরে ইসলামী ব্যাংকে ঢোকানো না হয়। আমরা চাই না যে আমাদের যে কষ্ট অর্জিত টাকা অন্য কেউ এসে নিয়ে যাক। লক্ষ টাকা আমরা এই যে ব্যাংকে রাখছি, এখন এটা নিশ্চয়তা কি দিবে। সংবাদ সম্মেলনে গ্রাহকদের ব্যানারে আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি এস আলমের সম্পত্তি জব্দ করে সেই অর্থ ব্যাংকে ফিরিয়ে আনার দাবি জানান তারা। চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। ব্যাংক পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে আমরা গভর্নরের পদত্যাগ চাচ্ছি। এদিকে নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রথম পর্ষদ সভার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এমন খবরে বিক্ষোভকারী আমানতকারীরা ঢুকে পড়েন ইসলামী ব্যাংকের প্রধান শাখার প্রশাসনিক ভবনে। এমন অবস্থায় বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায় সেই বৈঠকও। গ্রাহকদের অনীহা আছে, গ্রাহকদের যে তাদের যে ইচ্ছা অনিচ্ছা কিন্তু আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, আমরা এটা করতে পারতেছি না। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের একটা যোগাযোগ হয়েছে। 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান। একই দিনে খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটির শেষে অফিস আদালতে ফিরেছে কর্মব্যস্ততা। সোমবার সকালে কর্মচঞ্চল হয়ে ওঠে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ। নিজ দফতরে অফিস করছেন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা। ছুটির মধ্যেও কর্মব্যস্ততার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেছেন, গণতান্ত্রিক সরকার থাকায় দেশে স্বতঃস্ফূর্ততার ছাপ স্পষ্ট। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে সচিবালয় সহ সরকারি অফিসগুলোতে। সোমবার সকাল 9টার পরপরই সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী ও সচিব সহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা। বাণিজ্যমন্ত্রী ছুটির মধ্যেও কর্মব্যস্ততার কথা জানান সাংবাদিকদের। কথা বলেন চামড়ার ন্যায্য মূল্য ও আসন্ন বাজেট নিয়েও। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে। স্বাভাবিকভাবে লবণ মাখানো ছাড়া যদি কেউ চামড়া নিয়ে আসে সেই দাম পাবে না। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় করতেই দেশে 5 টাকা বেড়েছে তেলের দাম। একান্ত যখন উপায়হীন হবে সরকার, তখনই এই ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকারকে নিতে বাধ্য হতে হবে। এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি, যদি গ্লোবাল প্রাইস শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। এদিকে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার থাকায় দেশে স্বতঃস্ফূর্ততার ছাপ স্পষ্ট। সরকারের 100 দিনের কার্যক্রম তুলে ধরায় গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ, সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। এটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছুই তো কানে আসে নাই। গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের গত 100 দিনের কর্মকাণ্ডকে যেভাবে তুলে ধরেছেন। 8 দিন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ পেশাদারদের উপর আক্রমণ চালায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদে সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সশরীরে মাঠ পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করেছেন। সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকি করতে ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। এমন ব্যতিক্রম দৃশ্যের দেখা মিলল এবারের ঈদুল আজহায়। এমনকি দায়িত্বে অবহেলার জন্য কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয় সরকার প্রধানের নির্দেশে, জানিয়ে বিভিন্ন মহল থেকে আসে ইতিবাচক প্রতিক্রিয়া।
উন্নয়নের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন। এবারের ঈদে সরকারের জনসম্পৃক্ত ও গণমুখী বিভিন্ন উদ্যোগের কথা জানাতে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। আপনারা হয়তো দেখেছেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদে সবাই কম বেশি ছুটিতে থাকলেও ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, কোথায় কারো গাফলতি, এগুলো কিন্তু উনি নিজে গাড়িতে বসে বসে ফোন করিয়েছে যে এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটা পরিচ্ছন্ন কেন হলো না। উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এবারের ঈদে নিশ্চিত করা হয়েছে সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা। 10টি গণমুখী পদক্ষেপের ফলে ঈদ ব্যবস্থাপনায় এসেছে ইতিবাচক পরিবর্তন। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। সরকারের পদক্ষেপের ফলে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমায় মানুষ কাঙ্ক্ষিত দামি কোরবানির পশু কিনতে পেরেছেন বলে জানান মাহাদি আমিন। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ও শক্ত ভূমিকা রেখেছে। একই সঙ্গে পশুর হাটে ইজারা বহির্ভূত চাঁদা আদায় বন্ধেও কঠোর অবস্থান ছিল। বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন নজির তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের ভেতরে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আজ দ্বিতীয় দফায় জানাজা শেষে ভোলায় চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ছাত্র রাজনীতির নক্ষত্র থেকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বাঁক বদলের সাক্ষী তোফায়েল আহমেদ। নিভে গেল বাংলাদেশের রাজনীতির আরেকটি প্রদীপ। সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ছাত্র রাজনীতির নক্ষত্র থেকে 69-এর গণ অভ্যুত্থান কিংবা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বাঁক বদলে তিনি ছিলেন ধ্রুবতারা। আট দশকের জীবনে রাজনীতির নানা চড়াই উত্তায় পেরোনো তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে ভুগছিলেন নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা জটিলতায়। তার মৃত্যুর খবরে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা। শেষবারের মতো তোফায়েল আহমেদের মরদেহ দেখার অপেক্ষায় জড়ো হন অনেকেই। এ সময় স্মৃতিচারণ করেন তারা। তার যে বলিষ্ঠ ভূমিকা, তার যে অবদান দেশ স্বাধীনতা মাতৃকার প্রতি, সেটা আমাদেরকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। 1958 সাল থেকে আমি তোফায়েলকে চিনি। গণ অভ্যুত্থানের নায়ক, স্বাধীনতা যুদ্ধের সংগঠক, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির নেতা। প্রথম দফায় বাদ মাগরিব জানাজা হয় ধানমন্ডির তাকোয়া মসজিদে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে মরদেহ নিয়ে যাওয়া হবে ভোলায়। বাদ জোহর ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে কোরালিয়া গ্রামে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি। শেষবার যেদিন দেখতে এসেছিলাম শুধু 2বার ডাক দিয়েছি যে দাদা ভাই, দাদা ভাই, এভাবে 2বার ডাক দিয়েছি, উনি আমার দিকে তাকিয়েছেন, এইটুকু। আর তার সাথে আছে, আর তাকাই নেই। দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষের জন্য সে নিবেদিত প্রাণ ছিল। ছাত্রজীবন থেকে রাজনীতি যার পেশা ও নেশা। 1967 থেকে 69 ছিলেন ডাকসুর ভিপি। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক। মাত্র 27 বছর বয়সে 1970-এর নির্বাচনে পাকিস্তান পরিষদের সদস্য হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। দীর্ঘ 6 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে 9 বার এমপি নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে। রাজনীতি ছাপিয়ে যার নাম বাংলাদেশের জন্মের ইতিহাসে অম্লান হয়ে থাকবে, তিনি তোফায়েল আহমেদ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
প্রশাসনের দলীয়করণ ও ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ সহ 3 অভিযোগে সরকারের বিরুদ্ধে জুন থেকে বৃহৎ আন্দোলনে নামছে জামায়াত। দলটির নায়েবে আমির সময় সংবাদকে কথা জানান। তার ভাষায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন জোরদার হবে এবার। শরিক এনসিপি সহ বাকি 10টি দল স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে লড়লেও আন্দোলনের পাশে থাকবে বলেও প্রত্যাশা তার। শফিক মুন্সির রিপোর্ট। 24-এর অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে 2/3 জনরায় নিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে এপ্রিল থেকেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। একই সাথে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই দাবি আদায়ে সরব ছিল জামায়াতের নেতৃত্বাধীন জোট। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, এই 3 মাসে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সুশাসনের বদলে প্রশাসনে দলীয়করণ আর ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করে পুরনো ফ্যাসিবাদী শাসনকে ফেরানোর চেষ্টা করছে সরকার। দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে চলতি জুন মাস থেকেই দেশব্যাপী বৃহৎ আন্দোলন গড়ে তুলতে চায় জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সময় সংবাদকে এসব কথা জানান। পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে আওয়ামী লীগের সময় দলীয় ভিত্তিতে লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ছাঁটা হয়েছে, শাস্তি হয়েছে, প্রমোশন হয়েছে। বিএনপি আওয়ামী লীগের যারা দ্রুততার সাথে দলীয়করণ করতেছে, যেটা একদম এক্সপেক্ট করা হয়। এশিয়াতে 1 নম্বর ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, আপনি জানেন। সেই ব্যাংকের উপরেই এক ধরনের রাহুল গ্রাস আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং ব্যবস্থা একেবারে ধস নেমে যাবে এটা যদি হয়। বিএনপির 3 মাসের প্রোগ্রামিং আচরণে আমরা কিছুটা হতাশ। প্রতিদ্বন্দ্বীদেরকে দমন করার একটা ইচ্ছা তাদের আছে। সংসদের এই বিরোধী দলীয় উপনেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে একসঙ্গে না থাকলেও জুন থেকে শুরু হওয়া নতুন পরিধির আন্দোলনে 11 দলীয় ঐক্যের সবাইকে পাশে চায় তার দল। স্থানীয় নির্বাচনের মাধ্যমে দলকে স্প্রেড করা যায়। যারা আমাদের ভিতরে 11 দলের অনেকের সাথে আমরা কথা বলছি, তারা একসাথে স্থানীয় নির্বাচন করার ব্যাপারেও আগ্রহ আছে অনেকেরই। তা আমরা তাদের বলছি না, তোমরা এটা এই সেপারেট করার ভিতরে তোমাদের সংগঠনটা দাঁড়িয়ে যাবে, এবং এক্ষেত্রে আমরা ওদেরকে এনকারেজ করছি। আমরা চাচ্ছি বা চাচ্ছিলাম বা চাচ্ছি এখনও যে রাজনীতি প্রতিবাদের বা রাজনীতিতে কিছুটা বিহেভিয়ারাল গুণগত পরিবর্তন হওয়া দরকার। যদি দেখা যায় এটা আসলে কোনো ডোজ আপনি মার্ক মনে হয় না মানুষের কাছে বা যাদের জন্য করছি, তা আমরা আর একটু ভয়েস রেজ করবার শক্ত করি। চলতি জুন মাসে 3 বিভাগে এবং জুলাইতে রাজধানী ঢাকা সহ আরও 3টি বিভাগে বৃহৎ গণসমাবেশের পরিকল্পনা রয়েছে জামায়াতের। টাইম উইল সলভ, আই হোপ সো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 3 মাসের সরকারকে চাপে ফেলতে বিরোধী দল জোটবদ্ধ আন্দোলনে নামছে বলে মনে করে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে না নামলে তা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানান দলটির সিনিয়র নেতারা। জানান, রাজপথের আন্দোলন রাজপথেই জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। হাসান ওয়ালির রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান এবং সবশেষ নির্বাচনের দাবিতে ফিনিক্স পাখির মতোই রাজপথে ছিল বিএনপি। জেল জুলুম ভুলিয়ে হামলা মামলায় রাজপথে সরব ছিল দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী। এত সব আত্মত্যাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে সরকার গঠন করে বিএনপি। তাই সরকারের 3.5 মাসের মধ্যে জামায়াত সহ বিরোধী দলগুলো রাজপথে আন্দোলনের হুমকিতে ষড়যন্ত্র দেখছে বিএনপি। নেতারা বলছেন, রাজপথ ভয় পায় না দলটির নেতারা। বিরোধী দল এখনকার স্বাভাবিক পরিস্থিতিকে একটু অস্বাভাবিক করার এক ধরনের অপচেষ্টা চলছে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামাত ইসলাম এবং এনসিপির এই যে রাজনৈতিক হুমকি দিচ্ছে, এটাকে আমরা রাজপথে মোকাবেলা করব। সব কিছুই মোকাবেলার একমাত্র পদ্ধতি হলো পরিশ্রম, সততার সাথে কাজ করে সাধারণ মানুষ যে আমাদেরকে ভোট দিয়েছে তার সেই প্রত্যাশাটা পূরণ করা। যদি সেই প্রত্যাশাটা আমরা পূরণ করি, তাহলেই কেবল সকল চ্যালেঞ্জ গণতান্ত্রিকভাবেই মোকাবেলা করা সম্ভব হবে। 3.5 মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলন জনগণ ভালোভাবে নেবে না বলে মনে করেন বিএনপি নেতারা। আন্দোলনের নামে বিরোধীদের রাজপথ দখলের হুমকি কতটা গণতান্ত্রিক তা নিয়েও প্রশ্ন দলটির সিনিয়র নেতাদের। জনগণের নির্বাচিত, বিশালভাবে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় মাত্র 3 মাস, এর মধ্যে যারা আন্দোলনে ধোঁয়া তুলছে,
তাদের সম্বন্ধে জনগণের কি ধারণা হবে সেটা তাদেরকে ভেবে দেখতে হবে। দলগুলোর যে সাংবিধানিক যে অধিকার আছে, ক্ষমতা আছে, এবং আপনার যে প্রতিবাদ করার যে অধিকার তাদের আছে, এগুলোকে আমরা কখনোই বাধাগ্রস্ত করব না। তবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে আমরা কখনোই আপনার এটা মেনে নেব না। বিশেষ করে আপনার এই মব তৈরি করে চাপ সৃষ্টি করা, এটাকে আমরা মেনে নেব না। রাজপথের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন ও দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 1996 সালে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ক্ষমা চেয়ে ভোটে এসেছিলেন। জামায়াতে ইসলামীও অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা করেছে, কিন্তু বিএনপিকে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সুযোগ পেলেই জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, তাই জন আকাঙ্ক্ষা পূরণে সরকারকে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী। সংকট এখনো পুরোপুরি কাটেনি উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, রাজনৈতিক দুর্বৃত্ত ও ফ্যাসিবাদরা এখনো সজাগ। 96 এই শেখ হাসিনা যিনি পতিত হলেন, দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন, ভোট ভিক্ষা চেয়েছিলেন, জনগণের কাছে বলেছিলেন অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাদের ক্ষমা করে দেন, একবারের জন্য ভোট ভিক্ষা দেন। এবার নির্বাচনের আগে জামাত ইসলাম প্রকাশ্যে বলেছে 47 থেকে এই পর্যন্ত যা যা ভুল করেছে সব ক্ষমা করে দেন, একবার ভোট দেন। বিএনপিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাজনীতির নামে এখন চলমান। ক্ষমতায় একসময় যারা ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করেছিল তারাও সজাগ, নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনায় যেতে চায় বা করতে চায় তারাও সজাগ। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামেসার বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যান জামায়াত আমির। এ সময় শিশু রামেসার হত্যার বিচারে সরকারের প্রতিশ্রুতির 100% বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা করেন তিনি। সরকার আন্তরিক হলে দ্রুত বিচার সম্ভব বলে মনে করেন বিরোধী দলের নেতা। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা 100% বাস্তবায়ন হবে। একথা বারবার বলেছি আমরা যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই না, কিন্তু না, হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হলো বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামসা। এর কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নাই। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 3 জন। হাসপাতালে ভর্তি 1134 জন। সংক্রমিত এই রোগে কাবু হচ্ছেন প্রাপ্তবয়স্করাও, কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। আর অপুষ্টিতে ভোগা শিশুরা কাহিল হচ্ছে দ্রুতই। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের দ্বারস্থ হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন হামে। 35 বছর বয়সী হাসান মাহমুদ সুমনকে মাত্র 2 দিনেই কাবু করেছে এই রোগ। বান্দরবানের লামায় চিকিৎসকরা অসহায়ত্ব প্রকাশ করায় এসেছেন রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখনো তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার। 20 মিনিট ভালো থাকে, আবার জ্বর উঠে, তারপরে 3 দিন যাওয়ার পর ওর গায়ের মধ্যে র্যাশ উঠে, তারপর পাতলা পায়খানাও ছিল, প্রথম দিক থেকে 1-2 করছে। শুধু হাসান মাহমুদ নন, হামে আক্রান্ত হয়ে প্রাপ্তবয়স্ক 42 জন ভর্তি আছেন ডিএনসিসি হাসপাতালে। তাদের মধ্যে 5 জনকে আইসিইউতে নিতে হয়েছে। সংক্রমণ না কমায় বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। ডিএনসিসি হাসপাতালে এখনো বাড়ছে রোগীর চাপ। 13টা হাসপাতালে ঘুরে আমি কোনো আইসিইউ পাইনি। 12-13টা ওষুধ দিছিল আমাকে, তো এখানে এসে মাত্র 4টা ওষুধ দিছে। 2 ডাক্তার দেখেছে এই ওষুধ খাওয়াবেন না, এই ওষুধ কেন খাওয়াইতেছেন, বাচ্চার ক্ষতি হবে। এখন আমরা যে মনে করেন ডাক্তারি বিবর্তন করতেছে। বিশেষজ্ঞরা বলছেন টিকার কার্যকারিতার সুফল পেতে সময় লাগবে। এছাড়া পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত। হার্ড ইমিউনিটিও যদি ডেভেলপ করার কথা চিন্তা করি তাহলে এটা মাসখানেক সময় দিতে হবে, যেটা এখন গ্রো করছে। মানে
প্রসেসিংয়ে আছে। টিকার বেনিফিট আমরা পাবো, এটা অবশ্যই বেনিফিশিয়াল, টিকার কোনো বিকল্প নেই, কিন্তু সেটার সম্পূর্ণ ফিডব্যাকটা আমরা এখনো পাইনি। যেই বাচ্চাগুলি অপুষ্টির শিকার তাদের মধ্যে কিন্তু হামের ভয়াবহতাটা বেড়ে যাচ্ছে। জটিলতা এড়াতে লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসা শুরুর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বেপরোয়া গতির বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। এ সময় বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বাসে। আর নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেলের 2 আরোহীর। পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন একজন, এছাড়া গাইবান্ধায় ও নোয়াখালীতে গাড়ি চাপায় মারা গেছেন 2 জন। চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ছেলেকে আটক করা হয়েছে। অন্যদিকে নেত্রকোনায় পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় রবিবার রাতে ওই দম্পতি নগরীর রয়্যাল পার্ক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে 2 পক্ষের সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় ওয়ার্ড বিএনপির কার্যালয় সহ বসত বাড়িও। পুলিশ জানায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক মুসার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সমর্থক শহর আলীর বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে গজারিয়া উপজেলার চর বলাকি গ্রামে শহর আলীর সঙ্গে মুসার কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক যুবদল নেতা আনোয়ার হোসেন প্রধানের সমর্থকদের ধাওয়া ও সংঘর্ষ হয়। ধর্ষণ ও হত্যার শিকার রামেসার বাবা হান্নান মোল্লাকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখওয়াত হোসেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ভর্তি আছেন তিনি। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে হান্নান মোল্লার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের রামেসার বাবার শারীরিক অবস্থা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওনার পক্ষ থেকে রামেসার বাবার বর্তমান অবস্থা দেখার জন্য এসেছিলাম। ওনাকে দেখলাম, উনি নিজেই বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, উনি বাসায় যেতে চান। ডাক্তার সাহেব বলেছেন, ডিরেক্টর সাহেব, যে না, ছাড়ার ব্যাপারটা আমার হাতে, আমরা যখন আপনাকে নিরাপদ মনে করব তখন আপনাকে আমরা ছাড়বো। ইজ কোয়াইট ফাইন, আল্লাহর রহমত। বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে 7 বছরের এক শিশু। ঘটনার পরপরই তাকে উদ্ধারের অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। কুমিরের মুখী রয়েছে মেয়েটা, আর আমরা আনতে পারিনি, কেউ আর বাঁচাতে পারিনি, ওর মুখ থেকে কাইরে আনতে পারিনি, নিয়ে চলে গেছে। সোমবার রাত 8:30টার দিকে খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারের দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামে 7 বছরের শিশু ফাতেমা। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে পানিতে টেনে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে কয়েকটি নৌকা নিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড গরমের কারণে গোসল করতে নেমেছিল ফাতেমা। হঠাৎ কুমিরের আক্রমণে এসে পানিতে তলিয়ে গেলে তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ডাইনি ফিরিগেই দেই কি জানো, বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আম্মু আমার কুমিরই ধরছে। কুমির ধরেছে, ধরে ওর জানে ছিলে মিলে উঠিছে ওর মা ওরা, তখন এই পাশে সবাই পানিতে লাফায় পড়েছে। অবাধে চলাফেরা বা তা কুমিরের গায়ে স্পর্শ করা অথবা কুমিরকে খাবার দেওয়া, এটি যেন বন্ধ হয়। যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তারা সঠিকভাবে পদক্ষেপ নিলে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। জেলা প্রশাসক জানান, শিশুটিকে উদ্ধারে একাধিক দল কাজ করছে। অন্যদিকে পুলিশ সুপার বলেন, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। 4টি নৌকা এবং আমাদের প্রায় 15-20 জন স্বেচ্ছাসেবী তারা এটি সার্চ করছে। দিঘিটিকে পর্যটকদের জন্য যতক্ষণ পর্যন্ত না আমরা নিরাপদ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আপাতত এই কুমির মুক্ত রাখবো। এই বিষয়ে আমরা প্রাথমিক একটা সিদ্ধান্ত নিয়েছি। এখানে যারা দর্শনার্থী এসেছেন তাদেরকে আমরা নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করছি এবং আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য দিঘির ঘাটে নিরাপত্তা বেষ্টনী বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ফেন্সিং এর ব্যবস্থা করব যাতে করে কুমির ঘাটের কাছে আসতে না পারে। আমরা সেই সিদ্ধান্তটা যখনই বাস্তবায়ন করার দিকে অগ্রসর হচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে এই দুর্ঘটনা আবার ঘটলো। তো আমরা চেষ্টা করছি একটা স্থায়ী সমাধান যাতে করে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনার সম্মুখীন আমরা না হই। ফাতেমা একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত সে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সময় সংবাদ, বাঘেরহাট। রফতানি পণ্যদ্রব্যের ওপর উৎস কর দ্বিগুণ হচ্ছে। 26-27 অর্থ বছরের বাজেটে নগদ প্রণোদনার ওপর বিদ্যমান উৎসে কর 10% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে কর বাড়িয়ে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা এনবিআর-এর। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে রিজার্ভ ধরে রেখে অর্থনীতির চাকা শক্তিশালী করতে তৈরি পোশাক খাত, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল সহ প্রায় 43টি রফতানি খাতে প্রণোদনা দেয় সরকার। এসব খাতে প্রণোদনার হার 0.30% থেকে 10% পর্যন্ত। চলতি 2025-26 অর্থ বছরে রফতানি প্রণোদনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 9,025 কোটি টাকা, যার উপর 10% হারে উৎসে কর দেন রফতানিকারকরা। এই অর্থের পরিমাণ অপরিবর্তিত রেখে উৎসে কর দ্বিগুণ করতে চায় এনবিআর, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সংস্থাটির। পোশাক রফতানিতে 0.30% প্রণোদনা পান উদ্যোক্তারা। তবে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করলে প্রণোদনা মেলে 1.5%। ক্ষুদ্র মাঝারি রফতানিকারকরা 2 আর অপ্রচলিত বাজারে রফতানিতে দেওয়া হয় 3% প্রণোদনা। তবে এনবিআর-এর কর বাড়ানোর পরিকল্পনাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন রফতানিকারকরা। এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডাবল ট্যাক্সেশন। এটা যেন না হয়, এটা ওনারা কথা দিয়েছেন, এটা করবেন। আমরা যেটা চেয়েছি সেটা যেমন আমরা যে ইনসেন্টিভটা যে সামান্য পাই সেটা প্রতি হলো সবসময় 8 থেকে 9 মাস পেন্ডিং থাকে, এটা যেন রেগুলারাইজ করা হয় সেই ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন বলেছেন। লাস্ট 1 বছরের ভিতরে আমাদের যে ম্যানুফ্যাকচারার মোর দেন 350 to 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে আমরা দেখেছি ব্যাংকিং ফ্যাসিলিটি আমাদের ওই ফ্যাক্টরিগুলো পায় না। হ্যাঁ, সো এই জায়গাগুলো যদি গভর্নমেন্ট একটু নজর দেয়। দ্বিতীয় বড় রফতানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিকারকরা প্রণোদনা পান 6 থেকে 10% পর্যন্ত, আর পাট ও পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেওয়া হয় 3 থেকে 10%। বাণিজ্যে বাধা দূর করে প্রণোদনার অর্থে অতিরিক্ত করের সিদ্ধান্ত ব্যবসা সহায়ক নয় বলছেন উদ্যোক্তারা। আমাদের রপ্তানি 6% আপনার এই যে আমরা ইনসেন্টিভ পেয়ে থাকি এবং সেটার উপরে সোর্স ট্যাক্স 10% করে কাটা হইতো। এখন যদি এটা 20% করে তাহলে এটা আর আমাদেরকে দেওয়ারও তো দরকার নেই, আমরা যেটা মনে করি। কারণ আমাদের এইবারের দাবি হলো আমাদের সোর্স ট্যাক্সটা যেন মকুব করা হয়। সরকারি কোষাগারে থাকা প্রণোদনার অর্থের সরবরাহ কতটা পর্যাপ্ত রয়েছে তা বিবেচনা নিয়ে অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এটা তো সরকারের কোষাগার থেকে খরচটা যাবে, কিন্তু সেটার বিপরীতে সরকারের কি যথেষ্ট অর্থ রয়েছে কিনা, আমি কোথায় ট্রেড অফ করব সেটাই কিন্তু বিষয়। অলরেডি তো প্রণোদনা আছে 10%, সেটাকে আরও বাড়িয়ে সরকার কি সেটা তার যে আহরণ, রাজস্ব আহরণ, সেটা থেকে এটা মেটাতে পারবে কিনা। নতুন অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার, যার মধ্যে এনবিআর-কে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে হরমুজ প্রণালী ও অন্যান্য কৌশলগত ফ্রন্টও সক্রিয় করার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। এদিকে ইরানের কয়েকটা সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের কার্যক্রমকে অযৌক্তিক আগ্রাসন আখ্যা দিয়ে মার্কিন সেন্টকম জানায়, যুদ্ধবিরতির মধ্যে নিজেদের সম্পদ ও স্বাস্থ্য রক্ষার স্বার্থেই তাদের এই পদক্ষেপ। জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দুর সরকারের 35 সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিয়েছে। 13 জন পূর্ণমন্ত্রী এবং 22 জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাজ্যপাল RN রবি তাদের শপথ বাক্য পাঠ করান। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে দেখা দিয়েছে দলীয় কোন্দল, যদিও এসব বিজেপির চক্রান্ত বলে দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেল 9 মে মুখ্যমন্ত্রী সহ 6 জন মন্ত্রীর শপথ নেয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের যাত্রা শুরু হয়। সরকার গঠনের 22 দিন পর সোমবার রাজভবনে পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হলো। রাজধানী কলকাতার লোকভবনে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও যোগ দিয়েছিলেন। সামগ্রিকভাবে একটা সরকার মানুষের ভালো
ভালোর জন্য করবে, এই আস্থাটুকু একদম নিখুঁত করে অর্জন করতে হবে আমাদের। দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এইভাবে দৌড়াতে পারি। আমার 2.5 দশকের যে সাংবাদিকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাকে যথেষ্টভাবে এই নতুন ভূমিকায় কাজ করতে সহায়ক হয়। এদিকে ফেসবুক লাইভে এসে বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বিচারে দলের সমর্থক ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়ে কথা বলেন তিনি। অন্যদিকে মমতার দলের বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষর জাল করার পাল্টা অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইসব এত সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, অত্যাচার, সমস্ত কর্মীদের থেকে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হাজার হাজার মানুষের হকার উচ্ছেদ, তাদের জীবন জীবিকা যা দিয়ে তারা সংসার চালাতো, আজকে তারা প্রত্যেকে অসহায়। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডিকে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। তৃণমূল কংগ্রেসের দুজন বিধায়ক সম্প্রতি বিধানসভায় স্পিকারের কাছে লিখিত অভিযোগে জানান, বিরোধী দলনেতা নির্বাচনে যে 80 জন বিধায়কের স্বাক্ষর নেওয়া হয় সেই খাতায় অনেকেরই স্বাক্ষর জাল করা হয়েছে। এমনকি তাদের দুজনের স্বাক্ষরও অন্যরা করে দিয়েছিলেন। এই ঘটনায় একটি মামলাও করা হয়। সেই মামলার তদন্তেই দলটির সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার সিআইডি দপ্তরে তলব করা হলেও তিনি হাজির হননি। তদন্তের মুখোমুখি হওয়ার কয়েক ঘন্টা আগে রোববার কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে সভার আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনে হারের পর দলে একদিকে অভ্যন্তরীণ সংকট, অন্যদিকে রাজনৈতিকভাবে বিজেপির চাপে মমতার দল দিশেহারা হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা পুরোপুরি কাটেনি। কিছু বাংলাদেশিদের আইন লঙ্ঘন, জালিয়াতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। এমন বাস্তবতায় প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজিত হয়েছে প্রাউড অফ দুবাই এবং প্রাউড অফ ইউএই শীর্ষক অনুষ্ঠান। আয়োজকদের আশা, ইতিবাচক বার্তা ছড়িয়ে প্রবাসী বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হবে। সিবলিয়া সাদিকের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ভিসা ও শ্রমবাজার সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা 2024 সালে জুলাই আন্দোলনের সময় কিছু প্রবাসীর বিক্ষোভে অংশগ্রহণ, ভিসা ও সনদ জালিয়াতি, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং আইন ভঙ্গের ঘটনায় আমিরাত সরকারের নজর পড়ে বাংলাদেশি কমিউনিটির উপর। একই সঙ্গে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তৈরি করেছে নতুন উদ্বেগ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ কমিউনিটি ও আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে আয়োজন করা হয় প্রাউড অফ দুবাই ও প্রাউড অফ ইউএই শীর্ষক অনুষ্ঠানের। এতে আইন মানায়, স্থানীয় সংস্কৃতি ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের উপস্থাপন করার আহ্বান জানান বক্তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরব। বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, প্রবাসীদের কর্মদক্ষতা ও আইন মেনে চলার সংস্কৃতি দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলে। তাই দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার তাগিদ দেন তারা। এই ধরনের অনুষ্ঠান যদি আরো হয়, তার মাধ্যমে এই দেশের সরকারের যারা নীতি নির্ধারক তারা আমাদের এই ধরনের উদ্যোগগুলোকে ভালো চোখে দেখবে। আমাদের কমিউনিটি থেকে এই দেশের মানুষকে এবং এই দেশের সরকারকে জানাতে চেয়েছি যে আমরা এই দেশকে ভালোবাসি এবং এই দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করি। করোনা মহামারী কিংবা আঞ্চলিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে আমিরাত। এর প্রতিদান হিসেবে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত কমিউনিটি গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
নানা আয়োজনে ঈদ আনন্দ উদযাপন করেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা। শনিবার লিসবনের একটি পার্কে ঈদ পরবর্তী এই উৎসবের আয়োজন করেন 3 জন নারী উদ্যোক্তা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে অংশ নেন পর্তুগালে বসবাসরত প্রায় অর্ধশত পরিবারের 1.5 শতাধিক সদস্য। নানা আয়োজনে দুপুর থেকে চলা অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় লিসবনের এই পার্কটি। প্রবাসী শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত আয়োজন উপভোগ করেন অতিথি সহ অংশগ্রহণকারীরা। এছাড়া প্রবাসীদের অংশগ্রহণে দেশীয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রাপ্তি আনন্দে যোগ করে বাড়তি মাত্রা। দৌড় সহ নানা দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন প্রবাসী শিশু কিশোররাও। এবার খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মেরিনোতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ থমাস ডুলির সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সমিত সোম। তবে এখনও ক্যাম্পে যোগ দেননি হামজা ও জায়ান আহমেদ। ইউরোপের মাটিতে খেলা প্রথম ম্যাচ জয়ে স্মরণীয় করে রাখতে চান সমিত। ভ্রমণ ক্লান্তির মাঝেও ফুটবলাররা সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ, নতুন সম্ভাবনা নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 211তম স্থানে থাকা মারিনোর বিপক্ষে জ্বলে ওঠার লক্ষ্য লাল সবুজের। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সুখকর ছিল না হামজাদের। তবে নতুন কোচ থমাস ডুলি বাংলাদেশকে জয়ের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে ইউরোপে পা রেখেছেন। ডুলির অধীনে 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। শুরুর একাদশে নিয়মিত খেলার স্বপ্ন জামাল ভুঁইয়ার। সব মিলিয়ে অনেক প্রথমের সাক্ষী হওয়ার অপেক্ষায় সান মারিনোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 24 ঘন্টা ভ্রমণ শেষে রোমে পৌঁছানোর পর বাসে করে সান মারিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। মারিনোতে পৌঁছে কিছু সময় বিশ্রাম নিয়েই অনুশীলনে নেমে পড়ে লাল সবুজ। ইউরোপের মাটিতে আধুনিক সুযোগ সুবিধার মাঝে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। দেশে ফুটবলারদের সঙ্গে দেখা হলেও এখনো হামজা জায়ানের সঙ্গে সাক্ষাৎ পাননি কোচ থমাস ডুলি। তবে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সমিত সোম। নতুন কোচের সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সোম। দলের সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবার সাথে দেখা করতে খুব ভালো ছিল। এর তো ট্রেনিং ক্যাম্প শুরু করছে একটু আগে, বাংলাদেশের অনেক পরিশ্রম করতেছিল। সো সবার সাথে দেখা করতে, কোচের সাথে দেখা করছি ফার্স্ট টাইম। সো এটা খুব ভালো ছিল। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হিম এন্ড হোপফুলি আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। আমাদের সাথে এখনই জয়েন করে ফেলেছে সমিত সোম। রাতের মধ্যে ফিরবে হলো জায়ান। প্রথম দিন রিকভারি সেশনে অংশ নেয় বাংলাদেশ। সান মারিনোতে থাকা প্রবাসীদের জয় উপহার দিতে চান সমিত সোমরা। পারভিন আক্তার, সময় সংবাদ। আগামী 5 জুন ফিফা প্রীতি ম্যাচে সান মেরিনোতে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এর মধ্যে অনলাইনে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। নিরাপত্তা জোরদার করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জামাল হামজাদের ইউরোপের মাটিতে প্রথম ম্যাচকে ঘিরেই ইউরোপের ছোট্ট দেশ সান মারিনো যেন এক টুকরো বাংলাদেশ। আগামী 5 জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও সান মারিনোর ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। অনলাইনে সোল্ড আউট ম্যাচের সমস্ত টিকিট। খেলা দেখতে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন প্রদেশ থেকে শত শত বাংলাদেশি হাজির হবেন সান মারিনোতে। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে প্রবাসী বাংলাদেশিদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা ইতালি প্রবাসীরা খুবই আনন্দিত। আমরা 5 জুন সান মারিনো যাব এবং খেলাটি উপভোগ করব ইনশাল্লাহ। আসলে খেলার রেজাল্ট যাই হোক, আমরা আশা করব বাংলাদেশ টিম যেন জয় করে এবং এই প্রবাসে বসেও ইতালির মাটিতে বাংলাদেশের একটি ম্যাচ দেখতে পারবো। এটা আমাদের জন্য খুবই আনন্দময়। খেলাকে কেন্দ্র করে যেহেতু প্রচুর পরিমাণ বাংলাদেশি সান মারিনো আসছেন, এই জন্য আলমদিনা রেস্টুরেন্ট রিমিনি আমরা প্রচুর পরিমাণে খাবারের ব্যবস্থা করেছি যাতে করে বাংলাদেশিদের কোনো প্রকার সমস্যা না হয়। ম্যাচকে সামনে রেখে সান মারিনো ফুটবল ফেডারেশনও প্রস্তুতি কমতি রাখেনি। খেলোয়াড়, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্টেডিয়াম ও আশপাশ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। স্টেডিয়াম এলাকায় যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ইতিমধ্যে বাংলাদেশ দল এসে পৌঁছানোয় প্রবাসীদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েক গুণ। জামাল হামজাদের উপস্থিতি প্রবাসীদের এনে দিয়েছে বাংলাকে বুকে জড়িয়ে ধরার অনুভূতি। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, মাঠের লড়াইয়ে জিতবে বাংলাদেশ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।
প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। আদিন ট্র্যাজেডির পর প্রশ্নের মুখে রাজধানীর বহু বেসরকারি হাসপাতাল, মানা হচ্ছে না বিল্ডিং কোড, শিশু মৃত্যুর আইনি দিক খতিয়ে দেখছে কমিটি, বুধবার প্রতিবেদন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামেসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু, কাল থেকে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ, স্বল্প সময় দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। এবং চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ, ধানমন্ডিতে নামাজে জানাজা, কাল ভোলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন। এই ছিল প্রবাস সময়, সঙ্গে থাকুন সময়।